স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত দেশের জনগণ মেনে নেবে না। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলেও এককভাবে দেশ পরিচালনা করবে না। দেশ পরিচালনায় গুরুত্ব পাবে ৩১ দফা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ তার। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। এদিকে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে দেশ পরিচালনা নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকার বলছে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করবে বলেও জানান এই বিএনপি নেতা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। এনআইডি সেবা নিয়ে টানা হিচড়া যেন থামছেই না। ছিল নির্বাচন কমিশনের কাছেই, গেল সরকারের সময় আবার টান দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা বহাল থাকে ইসির কাছেই। এখন আবার সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত, যার বিরোধিতা করলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে এনআইডি সেবা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে নিয়ে আলাদা কমিশন গঠন করার কথা বলা হলেও ইসি এ বিষয়ে কোনো মতামত এখনো দেয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে সরকার নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন গঠন এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। এমনকি এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, এই সেবা কারো একক হাতে থাকতে পারে না। এনআইডি is a national asset. It is no longer an election asset, election commission সম্পদ. It's a national asset and it shall be used and accessed by the appropriate authorities as and when needed with proper safeguards. There is no monopoly of any single organization. It shall not go back to also the home affairs. No, it is not a security instrument also. অবশ্য এই সিদ্ধান্তের বিষয়ে এখনো জানা নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে তিনি মনে করেন এনআইডি সেবা ইসির হাতেই থাকা উচিত। ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই। আসলে গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন ক্যাবিনেট ডিভিশনে বোধহয়, এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ভোটার তালিকা হালনাগাদ চলছে, সামনে নির্বাচন। এমন অবস্থায় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ই আগস্টের পরে যারা যারা ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল, কিভাবে তারা দেশ থেকে পালিয়ে গেল, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই। কথা বলেন নির্বাচনের দিনক্ষণ নিয়েও। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন পরিবেশ উপদেষ্টা। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং
এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এ ব্যাপারে কাজ করছে সরকার। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গেও প্রশ্নের উত্তর দেন পরিবেশ উপদেষ্টা। তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার ৩৩০ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে, তবে তাদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, এমন শঙ্কা প্রকাশ করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। গুমের সাথে জড়িত কয়েকজন ব্যক্তির জন্য পুরো বাহিনীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল। কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কয়েকজন সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়। যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরে গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত আর অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় কমিশন। তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি ডিজাইন আর ঝলমলে রঙিন পোশাকে বরাবরই আগ্রহ শিশুদের। এসব চাহিদা মাথায় রেখেই এবার ঈদ বাজারে হাজির পোশাক নির্মাতা আর ব্যবসায়ীরা। এদিকে ভিড় এড়াতে রোজার শুরুতেই ছোটদের পোশাক কিনতে শুরু করেছেন অভিভাবকরা। এবার কিছুটা চড়া দামের অভিযোগ তাদের। নতুন জামা ছাড়া ঈদ ভাবাই যায় না, তার ওপর সেটা যদি হয় শিশুদের ঈদ, তবে তো কথাই নেই। উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি, তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকেই। ঈদে আমার জন্য একটি গাউন কিনেছি, এখন সারাটা দেখছি, পছন্দ হলে কিনবো। পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা, তাই গরম, যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি, কমফোর্টেবল হবে। কালেকশনগুলো অনেক সুন্দর, একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক দাম। ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা, সাথে ঝলমলে পার্টি ড্রেস। এর প্রতি আগ্রহ ছোটদের। এবার আসছে লং ফ্রক, টেনিস ফ্রক, শর্ট ফ্রক, ওয়েস্টার্ন। মিনিমাম যদি চাইনা ভালোটা নিতে যান ৫,০০০, আর যদি বোম্বাই নিতে যান তাহলে ১০-এর উপরে। স্কাই কালার, হোয়াইট কালার, পিচ পিঙ্ক, এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের। তবে এরপরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা।
ঈদ মানেই শিশুদের আনন্দ, আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোয়। শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেই দিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাঁকান চওড়া, আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন ও ফিলিস্তিনিদের পুনর্বাসন নিশ্চিত করতে মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করে এই সম্মেলনের আয়োজন করেছে আরব লীগ। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন করতে আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। এ বিষয়ে একটি সামরিক প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাবও দেন সিসি। সম্মেলনে আরব দেশের নেতারা ছাড়া উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্মেলনে অবিলম্বে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। কানাডার অর্থনীতি ও শ্রমিকদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 25% শুল্ক কার্যকরের পরেই এই ঘোষণা দিলেন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25%, চীনের কৃষি পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হয়েছে। শুল্ক কার্যকর হওয়ার পরই $30 বিলিয়ন মূল্যের আমেরিকান পণ্যের ওপর 25% কর আরোপের ঘোষণাও দিয়েছে ট্রুডো। পরবর্তীতে আরও 115 বিলিয়ন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকা চীনা পণ্যের উপর 10% শুল্ক কার্যকরের পর যে কোনো বাণিজ্য যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছে চীন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।